কি খবর সবার? কেমন আছেন? হ্যাঁ, আফটার লং টাইম। লম্বা সময় বাসায় ছিলাম, হোস্টেলে ছিলাম লম্বা সময়। আমাদের হ্যাঁ না, আমরা তো নিবো আর কি, 40-এর নিচে, তো এই জন্য আমরা নিচ্ছি না। আমাদের নেওয়া দরকার, অনেকে নিচ্ছে, আমরা নিবো। হসপিটালে একটু যাচ্ছি না এখন, এই জন্য নিচ্ছি না আর কি, গিয়ে নিবো। আজকে তো মানে অ্যানাটমিতে তো পুরো হয়ে যেত, জায়গা হইতো না, এখানে বসতে হইতো। মানুষ কই, সবাইকে অনলাইনে করবে, এই জন্য অনলাইনে তো কেউ নাই। অনলাইনে একজন আছে, 1-2 জন আছে হয়তো। অনলাইনে থাকবে না তো, অনলাইনে থাকলে কি করতে হবে? অনলাইনে কি তারা লিংক দেয়, জুম অ্যাপস লাগবে একটা, এটা দিয়ে ঢুকতে হবে অনলাইনে। আমার আছে, জুম তো আছে, বুঝা যায় না। অনলাইনে মজা নাই, সরাসরি যেমন একটু ইন্টারেকশন ভালো। হ্যাঁ, ডিফারেন্স তো অনেক আকাশ পাতাল। আমরা একটা মানে কোচিং এ ভর্তি হয়েছিলাম আর কি, বিসিএস এর জন্য। তো পেমেন্ট করছি, তারপরে একটা ক্লাসও করি নাই, কারণ ভালো লাগে না, হ্যাঁ মানে কেমন যেন কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, এরকম মনে হয় আর কি। এই জন্য সরাসরি ভালো, যতটুকু হয় অল্প হইলেও ভালো। প্রশ্ন করা যায়, মন মানে মন মস্তিষ্ক একদিকে থাকে নিবিড় ভাবে আর কি, অন্যদিকে থাকলে তো ডাইভার্ট হয় না আর কি এখানে, এই আর কি। অ্যানাটমি পরীক্ষা হইলো, এরপরে শুনলাম যে ওই পরীক্ষা হয়ে গেছে না, ভাইবাও হইলো। কেমন হইলো পরীক্ষা? হ্যাঁ না, খাতা তো ঠিক আছে। আপনার পরীক্ষা কেমন দিলেন? এটা খাতা পাবেন, সমস্যা নাই। খাতা একটু আমাদের সবাই বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এই জন্য খাতাটা একটু কাটতে দেরি হচ্ছে। এই আবার সবার ডিউটি আছে হসপিটালে, তো সময়গুলো কম হয়, এই জন্য একটা খাতা পেয়ে যেত। ইন্টার্ন, হ্যাঁ, এই মোটামুটি হয়েছে না? আপনার কেমন হয়েছে? ভালো। আপনার? শুনলাম যে পরীক্ষা নিতে সে আবার হাসছে, যে উল্টা পাল্টা বলছে অনেক, হাসি আমরা অ্যান্সার শুনে আর কি, অনেকের উল্টা পাল্টা অ্যান্সার হয়েছে নাকি অনেক সময় ভাইবাতে। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন সহজ ছিল, তো অনেকে ধরতে পারে না, এই জন্য আর কি হয়তো। হ্যাঁ প্রথম, হ্যাঁ এই জন্য। আচ্ছা, জি জি, থাক তাইলে এমনি চলবে আর কি। হ্যাঁ সময় কম। এটা আমরা অ্যানাটমি পড়ি আমরা 1.5 বছর, মানে আমরা 1.5 বছর পড়ি আর কি। আমরা 1 মাস কি পড়াবো? সালাম। 1 বছর সব শেষ করতে হবে, যেটা আমরা 5 বছরে পড়ি। ওইটা কিছু নাই, অল্প অল্প করে একটু ধারণা দেওয়া আর কি, যাতে আপনারা একটু বুঝেন, এই আর ধরতে পারেন। আমাদের স্যার প্র্যাকটিক্যালি ইনজেকশনগুলি আমাদের তো এখানে বলছিল, এগুলো কিছু করাবে বলছিল, যে মানে প্র্যাকটিক্যালি আমরা অ্যানেস্থেসিয়া দেখাবো কিভাবে দেয়, একটা হচ্ছে এরপরে কিভাবে কাটতে হয়, তারপর কিভাবে সেলাই দিতে হয়, কিভাবে ড্রেসিং করতে হয়, ইনজেকশন মাংস বেশি কিভাবে ইনজেকশন দিতে হয়। তো এগুলো হচ্ছে আপনাদের সার্জারি গাইনি ক্লাসের শেষে, সবার শেষে ক্লাস এটা। আমরা একটা ক্লাস নিয়েছিলাম কয়েকদিন আগে, আগের বেচে যারা এখন চলে গেছে, আপনারা তো শুরু করছেন, তো এটা যখন শেষ হবে তখন আমরা কেউ হয়তো আপনার পড়াই দিব আর কি। আমি যে ইনজেকশন দেই কাজ করে দিই সবার লাস্টে মুরগি না পাবদার ডাক কোনটা? হ্যাঁ না, আমরা মুরগিতে শিখেছি মানুষ। আপনারা কেউ রাজি হলে আমরা দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। যদি রাজি হন, তার কে রাজি হয় এগুলো দিতে? না হ্যাঁ, এগুলো তো দেওয়া সম্ভব না। বলবেন ওনাকে আর কি, জিয়া ভাইকে, তারা কি করে
আমরা শুরু করে দিই, আমাদের আবার সময় হবে না নাইলে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি প্রশ্নটা আগে লিখে স্যার উত্তরটা লিখে তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। তাই, ঠিক আছে। পরীক্ষার সময় আমরা কিন্তু মিস করি। পরীক্ষায় আসে রুটস কাকে বলা হয়? ডেফিনিশন অফ রুটস, হ্যাঁ বলবে যে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বুঝো? যা লিখছি পিছনে বলবে যে বলতে কি বুঝেন। প্রেসক্রিপশন ডিটেইলস এটা আমরা পয়েন্ট পয়েন্ট আকারে বলবো, এটা এভাবে লেখা নাই আপনাদের সিলেবাসের মধ্যে। তো আমি আগে শুরু করি। বলবে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বুঝেন, অথবা কোন কোন রুটের মধ্যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। আচ্ছা আমি বলি, রুটস হচ্ছে পথ অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে বাইরে থেকে কোনো একটা ড্রাগ আমাদের বডিতে দেওয়ার জন্য কি কি পথ আছে, এটা হচ্ছে এই টপিকস। হ্যাঁ, প্রয়োগ পথগুলো সবগুলো হচ্ছে রুটস এর অন্তর্ভুক্ত। এখানে আমরা রুটস জানবো। ইংলিশ লিখবো না বাংলা লিখবো? আমি ইংলিশ লিখবো, বাংলা বলে দিব, যেটা বাংলা লিখতে হবে সাথে লিখে ফেলবেন। লোকাল রুটস। লোকাল হচ্ছে যে কি, লোকাল বলতে কি বুঝেন? হ্যাঁ, কোনো একটা স্থানীয় কোনো একটা ছোট একটা এরিয়া নিয়ে যে জায়গা, এটা হচ্ছে লোকাল বলা হয়ে থাকে। তাহলে ওষুধ যদি কোনো একটা বডির একটা নির্দিষ্ট অংশের মধ্যে দেওয়া হয়, একটা নির্দিষ্ট অংশ, পুরো বডিতে যাবে না, সে একটা নির্দিষ্ট অংশে কাজ করবে, এটাকে বলা হয় লোকাল রুটস। তখন হাত কেটে গেল, এখানে একটা মলম লাগাই দিলেন, চোখে ব্যথা হলো, চোখে ড্রপ দিলেন, সে পুরো বডিতে গেল, চোখে গেল, মুখে সমস্যা হল, মুখে একটা স্প্রে করে দিলেন বা মুখে একটা মলম লাগাই দিলেন। তো যে জায়গার মধ্যে সমস্যা, ওই জায়গায় যদি ড্রাগ অ্যাপ্লিকেশন করা হয় বা ড্রাগ ইউজ করা হয়, এটাকে বলা হয় লোকাল রুটস। খেয়ে ফেললে রক্তে চলে যাবে, এটা পুরো বডিতে চলে যাবে। ইনজেকশন দিলে পুরো বডিতে চলে যাবে, স্যালাইন দিলে পুরো বডিতে চলে যাবে, রক্তে পৌঁছে যাবে। কিন্তু যেগুলো রক্তে পৌঁছবে না, যেগুলো সুপারফিশিয়ালি কাজ করে চোখের মধ্যে, কোনো জায়গার মধ্যে, যে কোনো জায়গার মধ্যে, ওগুলো লোকাল রুটস বলা হয়। কি কি আছে লোকাল রুটস এর মধ্যে আমরা দেখবো। এক নাম্বার, টপিক্যাল। টপিক্যাল মানে হচ্ছে আমাদের বডির বাইরের সারফেস, আমাদের বডির বাইরের অংশের মধ্যে যদি কোথাও ইউজ করি, এটাকে টপিক্যাল বলা হয়। যেমন স্কিনটা আমাদের বাইরের একটা অংশ, এই স্কিনের যে কোনো এক জায়গায় দিলে এটা টপিক্যালের অন্তর্ভুক্ত হবে। টপিক্যাল মানে যে কোনো বাইরের অংশের মধ্যে যদি আমরা ইউজ করি, এটা টপিক্যাল বলা হয়ে থাকে। একটা স্কিন গুলো, চোখ বাইরের অংশ, কান বাইরের অংশ, সবগুলো বাইরে, যতগুলো বাইরের অংশগুলো আছে, ভিতরের না, পেটের না, আমাদের রক্তের না, শুধু বাইরের দিকে যেগুলো ইউজ করে টপিক্যালের মধ্যে পড়বে। কি কি আছে দেখেন, বাইরের অংশ, হ্যাঁ বডির বাইরের অংশ। এক নাম্বার এখনো দিলাম, লিখতে পারেন তীর দিয়ে, কিউটেনিয়াস। কিউটেনিয়াস মানে ত্বক। কিউটেনিয়াসের বাংলা কি? ত্বক, স্কিন, একই কথা। এটার নাম হচ্ছে কিউটেনিয়াস। আমি বোঝার জন্য আপনাদের বলছি, ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন আপনারা, ঠিক আছে? যা লাগবে বুঝলে এটা ব্র্যাকেট দিয়ে লিখে ফেলবেন আর কি। নিজের ভাষাটা লিখতে পারতেছি না, এটা মেডিকেলের ভাষা। কিউটেনিয়াস মানে ত্বক, ত্বকের মধ্যে যেখানে ইউজ করা হয় এটাকে, যেমন কি কি ইউজ করি আমরা, কোনটা মলম ইউজ করি, মলমের মধ্যে আছে কি ক্রিম, হ্যাঁ ক্রিম, ওয়েনমেন্ট, হ্যাঁ জেলি। আর দিব না, বেশি দিলে আবার পেয়ে যাবেন। বাকিগুলো পারলে নিজে লিখে দিবেন। এগুলো কোথায়? পাউডার ইউজ করা হয় বাইরে। এগুলো কোথায় দেয়? ত্বকের মধ্যে দেয়, স্কিনের মধ্যে দেয়, কিউটেনিয়াস। এরপর হচ্ছে আই মানে কি? চোখ। এটা বুঝবেন না, চোখের মধ্যে কি দেয় আমরা? ড্রপ দিতে পারি, অয়েন্টমেন্ট দিতে পারি। ড্রপ, অয়েন্টমেন্ট। এরপর হচ্ছে ইয়ার মানে কি? কান। এটা বুঝেন সবাই। ইয়ার মধ্যে কি দিতে পারি? ড্রপ এবং ক্রিম। সহজ। নোজ মানে নাক, নাকের মধ্যে যদি দেই ড্রপের মধ্যে পড়বে, ড্রপ আছে, স্প্রে আছে। শেষ, তেমন কিছু লাগবে না। তাহলে টপিক্যাল চলে গেল। টপিক্যাল মানে বাইরের অংশের মধ্যে কি কি আছে? আমাদের কিউটেনিয়াস বা স্কিন আছে,
চোখ আছে, কান আছে, নাক আছে, শেষ। বাইরের অংশগুলো শেষ হয়ে গেল। বুঝছেন তো না? লোকালের মধ্যে টপিক্যাল গেল। লোকাল মানে হচ্ছে যে কোনো একটা অংশ বডি, তো অংশের মধ্যে বাইরের অংশটা গেল, যে কোনো একটা ভিতরের অংশ হইতে পারে, ভিতরের অংশ শুধু ওই জায়গাতে, এটা মুছে দিই না। বুঝছেন এই জায়গাগুলো? ভিতরের অংশ হতে পারে না। লোকাল অংশের মধ্যে, লোকাল মানে ধরেন একটা এরিয়া, নির্দিষ্ট এরিয়া, ধরেন এই এরিয়া, এই হাত, এর ভিতরের অংশ হইতে পারে, শুধু হাতের মধ্যে কাজ করবে সে, এরকম হইতে পারে। তাই আমি এটা মুছে দিলাম, টপিক্যাল শেষ। এটা এটা নোজ, এটা ইয়ার, এটা আই। দেখছেন নাকি? এটা লোকালের মধ্যে পড়বে, আরো লিখছি, এটা লোকাল। লোকালের মধ্যে এক চলে গেল না, 2 নাম্বারটা লিখতে হবে। লোকাল নাম্বার 2। ডিপার টিস্যুস। ডিপার মানে হচ্ছে ভিতরের ত্বকের মধ্যে, ভিতরের ত্বক তো না, অবশ্যই ভিতরের টিস্যু বলতে কি বোঝায়? কোষের গুচ্ছ টিস্যু। অনেকগুলো কোষের গুচ্ছকে টিস্যু বলা হয়ে থাকে। কোষ গুচ্ছ বলতে পারেন, ভিতরের কোষ গুচ্ছ, তার ভিতরের অংশ। হ্যাঁ, কলা বলতে পারেন, টিস্যু মানে কলা। হ্যাঁ হ্যাঁ। 1 নাম্বার ইন্ট্রা। ইন্ট্রা মানে কি পড়েছিলাম প্রথম দিন? গুড। আর ইন্টার? ইন্টার মানে মাঝখানে। ঠিক আছে, কখন পড়েছিলাম? যখন ওইটা পড়েছিলাম ধরে ধরে। হ্যাঁ, ইন্ট্রা আর্টিকুলার। ইন্ট্রা মানে মধ্যে, আর্টিকুলার মানে জয়েন্ট। আর্টিকুলার মানে জয়েন্ট। যদি জয়েন্টের মধ্যে, শুধু ওই জয়েন্টের মাঝখানে দুটো জয়েন্ট মানে দুটো হাড্ডির সংযোগস্থল, শুধু এই সংযোগস্থলের মধ্যে যদি আমি মেডিসিন পুশ করি, ওটাকে বলা হয় ইন্ট্রা আর্টিকুলার। ইন্ট্রা মানে হচ্ছে মধ্যে, আর্টিকুলার মানে হচ্ছে জয়েন্ট। এখানে ইনজেকশন দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয়। ইনজেকশন, ইনজেকশন লেখেন, লিখ লাগলে হবে, অনেক কিছু আছে, এগুলো পরে বড় কি কি দেয় জয়েন্টের মধ্যে। ইন্ট্রা থিকাল, ইন্ট্রাথিকাল মানে, ইন্ট্রা মানে মধ্যে, থিকাল মানে হচ্ছে ব্রেনের বাইরের আবরণ। ব্রেনের বাইরের আবরণের নাম কি? কে পারেন? মেনিনজাস। মেনিনজাসের 3টা লেয়ার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। এই ডুরা ম্যাটার এবং অ্যারাকনয়েড ম্যাটারের মাঝখানে একটা স্পেস আছে, ওই স্পেসের মধ্যে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া বা অ্যানেস্থেসিয়া দেই, অথবা অ্যারাকনয়েড ম্যাটারের নিচে একটা অংশ আছে, এখানে আমরা অ্যানেস্থেসিয়া দেই। যদি ব্রেনের আবরণের মধ্যে অ্যানেস্থেসিয়া বা ঔষধ পুশ করা হয়, ওটাকে বলা হয়ে থাকে ইন্ট্রাথিকাল। ব্রেনের আবরণের মধ্যে, এটা হয় ব্রেনে, না হলে আমাদের স্পাইনাল কর্ডে। দুটো আবরণ কিন্তু সেম। ব্রেনের আবরণ যা আমরা জানি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ু যে তন্ত্র আছে, এটার মধ্যে 2টা পার্ট, একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড। এই ব্রেন এবং স্পাইনাল কর্ডের যে কোনো একটা জায়গার মধ্যে যদি তার আবরণের মধ্যে যদি কোনো ড্রাগ পুশ করা হয়, এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রাথিকাল। ঠিক আছে, সহজ না? ঠিক আছে। ইন্ট্রাথিকালের মধ্যে আমরা ইউজ করি লোকাল অ্যানেস্থেসিয়া। এটা, এই থিকালটা আসলে মেইনলি স্পাইনাল কর্ড বোঝায়, স্পাইনাল কর্ডের আবরণ বোঝায়। ব্রেনের আবরণের মধ্যে আমরা আসলে লোকাল অ্যানেস্থেসিয়া দেই না, ব্রেনের আবরণের মধ্যে আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দেই। থিকাল যখন থাকবে, মনে করবেন যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের শুধু স্পাইনাল কর্ডের অংশটা, স্পাইনাল কর্ডের অংশের মধ্যে দিলে এটা ইন্ট্রাথিকাল বলা হয়, তার নাম হচ্ছে লোকাল অ্যানেস্থেসিয়া। মুছে দিলাম।
আরেকটা আছে রেট্রো বালবার, কঠিন নাম। রেট্রো মানে হচ্ছে বাইরে, রেট্রো কথার অর্থ হচ্ছে বাইরে। বালবার হচ্ছে চোখ, চোখের বাইরে। আমরা বোঝানোর জন্য অনেক কিছু আছে এই বালবারের মধ্যে, একটা বুঝাই যে চোখের বাইরের কোন একটা অংশের মধ্যে যদি ইনজেকশন দিতে হয় তাকে বলা হয় রেট্রো বালবার। যেমন ধরেন চোখের অপারেশন করব, চোখের মধ্যে ম্যানেজ দিতে পারতেছি না, চোখের চারপাশের এরিয়াতে নার্ভ আছে, চোখটা যেখানে বসে আছে চারপাশে নার্ভ আছে, তো আমরা উপরের নার্ভটাকে ধরে ইনজেকশন দিই এখানে চোখটা অবশ করার জন্য। মানে যেই নার্ভের মাধ্যমে চোখ সেন্স পায় ওই নার্ভটা হচ্ছে চোখের বাইরে থেকে আসে, ওই বাইরে থেকে যদি আমি নার্ভটাকে বন্ধ করে দেই, ব্লক করে দেই, তাহলে পুরো চোখটা অবশ হয়ে যাবে। তাহলে এটা চোখের ভিতরে না, সে বাইরের অংশ। তাহলে রিট্রো বালবাম হচ্ছে চোখের বাইরের কোনো আবরণের মধ্যে বা কোনো একটা স্ট্রাকচারের মধ্যে যদি আমি কোনো ওষুধ দেই, এটাকে বলা হয় থেকে রিট্রো বালবার রুটস। কি কি আছে? ইনজেকশন আছে, ইনজেকশন আছে অনেক কিছু, ইনজেকশন দোকান দাস ইনজেকশন বলে রাখেন, এতটুকু জানলেই হবে। তাহলে লোকালের মধ্যে কি গেল, ডিপার টিস্যু চলে গেল। প্রথমে গেল কি টপিক্যাল, তারপর গেল ডিপার। কোনো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যে কঠিন লাগবে আর কি, এগুলো লিখে রাখলে আপনাদের জন্য সহজ হবে। তারপর লোকালের মধ্যে লেখেন, এর মধ্যে দিলাম, লেখেন ইনহেলেশন। এটা কি নাম্বার 3? জি, লোকালের মধ্যে বোঝায় সে পুরো বডিতে যায় না, একটা নির্দিষ্ট এরিয়ায় কাজ করে। ইনহেলেশন মানে হচ্ছে শ্বাস নেওয়া বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে ওষুধগুলো আমরা বডিতে এন্ট্রি করাই, ওগুলিকে ওই রুটকে বলা হয় ইনহেলেশন রুট। মানে হ্যাঁ, স্প্রে দিতে পারি, ওষুধ যদি চাই আমরা দিতে পারি, এই আর কি। গ্যাস জাতীয় জিনিসগুলো আছে। আছে কি ইনহেলার, ইনহেলার দেখছেন না? নেবুলাইজার বাচ্চাদের ক্ষেত্রে বেশি করা হয়ে থাকে। এই সরাসরি কোথায় যাবে? ফুসফুসে যাবে। ইনহেলেশন মানে কি? কাজই তো ফুসফুসের কাজ, শ্বাস প্রশ্বাস গ্রহণ করবে আবার ত্যাগ করবে, গ্যাস গ্রহণ করবে ত্যাগ করবে। তো ওই জায়গাতে পাঠাইতে হলে যে রুট লাগবে এটাকে বলা হয় থাকে ইনহেলেশন রুট বা শ্বাস প্রশ্বাসের রাস্তা। আর না দিলে ভালো হয়, কঠিন। শ্বাস প্রশ্বাসের যে পথ এই পথের মধ্যে যদি আমরা দিই এটাকে বলা হয় ইনহেলেশন রুট, শ্বাস প্রশ্বাসের পথ। তাহলে লোকাল চলে গেল, লোকাল শেষ। লোকালের মধ্যে তিনটা, একটাকে টপিক্যাল, একটাকে ডিপার, একটা হচ্ছে ইনহেলেশন। তাহলে সহজ তো না? বুঝতেছেন তো? মুছে দিলাম। একটা প্রশ্ন আছে শোনো স্যার, জি, তিনটা মিলে একটা প্রশ্ন করছে। তিনটা মিলে যে লোকাল রুট এই আর কি। যে রুটের মধ্যে আবার ইয়ে আছে, সিস্টেমিক রুট আছে। এর মধ্যে অবজেক্টিভ আছে না? এই শেষ, অবজেক্টিভ থাকার কথা। বি নাম্বার হচ্ছে সিস্টেমিক রুট। সিস্টেমিক মানে হচ্ছে যে পথের মাধ্যমে ঔষধ প্রয়োগ করলে ওই ওষুধগুলো পুরো বডির প্রত্যেকটা কোষে ছড়িয়ে পড়ে, ওইটাকে বলা হয় থেকে সিস্টেমিক রুট। সিস্টেমিক রুটের মধ্যে আছে, এক নাম্বার লিখেন এন্টেরাল। সিস্টেমিক রুট যে পথের মাধ্যমে ওষুধ প্রয়োগ করলে ওষুধগুলো সারা বডিতে পৌঁছে যায়, এটাকে বলা হয় থেকে সিস্টেমিক রুট। সিস্টেমিক মানে পুরো বডিতে জুড়ে যায়। যে পথে ওষুধ প্রয়োগ করলে ঔষধ সারা শরীরে পৌঁছে যায় বা সারা শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে যায়, ওইটাকে বলা হয় থেকে সিস্টেমিক রুট। মানে রক্তের মাধ্যমে যাবে, সে রক্ত যেহেতু সারা বডিতে পৌঁছে যায়, তো রক্তের মধ্যে মিশে গেলে রক্ত তাকে পুরো বডিতে নিয়ে যাবে, এটাকে বলা হয় থেকে সিস্টেমিক রুট। জি, মনোযোগ দিয়ে শুনতে হবে, 4বার বলছি কিন্তু এতবার বলা যাবে না, তাহলে আমি তো এনে মাথা ঘুরে পড়ে যাবো। মনোযোগ দিয়ে শুনতে হবে। যে পথে ঔষধ প্রয়োগ করলে ঔষধ সারা শরীরে ছড়িয়ে যাবে বা পৌঁছে যাবে,
এটাকে বলা হয় সিস্টেমিক রুট। অথবা বলেন যে এরকম সিস্টেমিক রুট মানে হচ্ছে পুরো বডিতে পৌঁছে যাবে এমন পথ, সহজ কথা। অথবা বলতে পারেন রক্তের পথ, এটা হয় রক্ত পুরো বডিতে পৌঁছে যাবে, কোথাও বাধা পাবে না ওই জায়গাতে। এক নম্বর হচ্ছে এন্টেরাল রুট। এন্টেরাল মানে হচ্ছে মুখ, মুখ দিয়ে খাবে, মানে আমাদের মুখ থেকে শুরু করে লাইন তো শুরু এখানে মুখ দিয়ে খাবে, এরপরে গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র, মলাশয়, একবার পুরো ট্র্যাক্ট আছে একেবারে মলাশয় পর্যন্ত মুখ থেকে। ওই কোনো পথের মধ্যে যদি আমরা কোনো ওষুধ দিতে পারি তাহলে এটাকে বলা হয় থাকে এন্টেরাল। বুঝছেন তো? আমরা আমাদের যে জিআইটি, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হ্যাঁ একেবারে পুরো খাবার যেই পথে পরিভ্রমণ করে, মানে খাবার যে পথে যায় ওই পুরো পথের মধ্যে কোনো ওষুধ দিলে এটাকে বলা হয় থাকে এন্টেরাল, খাবারের পথ, এন্টেরাল রুট। কি কি আছে? এক নাম্বার লিখেন ওরাল। ওআরএস নাকি স্যালাইন, ও অনেক কিছু, ওষুধ তো মুখ দিয়ে খাইতে হয়, নাপা কই দিয়ে খায়, কোন দিক দিয়ে খায়? ওরাল, সব ওষুধ মুখ দিয়ে খায়, এটা ওরাল মানে মুখ দিয়ে খায়। সাবলিঙ্গুয়াল আমি বলবো, লিখে নেন আপনারা, বলছি। বাক্কাল আছে, রেকটাল। লিখে ফেললে বলতে সহজ হবে, আগে লিখে ফেলেন। প্যারেন্টারাল, পিছনে দেখবে না মনে হয়, এটা উপরে লিখতে হবে। প্যারেন্টারালের মধ্যে আছে ইন্ট্রামাসকুলার, বা আইএম বলে এটাকে, ইন্ট্রাভেনাস, বা আইভি আছে, সাবকিউটেনিয়াস আছে, ট্রান্সডার্মাল। তারপরে রুটস শেষ, লিখতে থাকেন, লেখা শেষ হলে আমরা যেগুলো লিখছি এগুলো বলবো। লেখা শেষ সবার? সাবকিউটেনিয়াস, SUBCUTANEOUS, সাবকিউটেনিয়াস। ট্রান্সডার্মাল, ট্রান্সডার্মাল। লেখা শেষ? তাহলে এন্টেরাল মানে হচ্ছে যে সকল, মানে ওই যে খাদ্যনালী, এই পথে কি কি আছে? ওরাল, মুখ। সাব মানে নিচে, সাব মেডিকেলের মধ্যে যে কোনো শব্দের আগে যদি সাব আসে, সাব সেগুলো থেকে নিচে। লিঙ্গুয়াল মানে জিহ্বা, জিহ্বার নিচে যদি কোনো কিছু দেই ওটা বলা হচ্ছে সাবলিঙ্গুয়াল পথ, জিহ্বার নিচে সাবলিঙ্গুয়াল। জিহ্বা এর নিচে যদি কোনো ড্রাগ দেই এটাকে বলা হচ্ছে সাবলিঙ্গুয়াল। বাক্কাল, আমাদের গাল আছে না, গালকে মেডিকেল টার্ম হলো বাক্কাল। গালের মধ্যে যদি কোনো স্প্রে করি বা কোনো ওষুধ লাগিয়ে দেই, ওই ওষুধ যদি আবার আমাদের এই যে এটা তো মুখ থেকে শুরু, মুখের মধ্যে এন্ট্রি পয়েন্টের মধ্যে ওষুধ দিলে গালের মধ্যে, এটাকে বলা হয় বাক্কাল রুট। আছে কি রেকটাল,
হ্যাঁ, গালের মধ্যে কোনো ওষুধ যদি দেওয়া হয় স্প্রে বা অন্য কিছু, গালের মাঝে এটাকে বাক্কাল রুট বলা হয়ে থাকে। ঠিক আছে, বাক্কাল মানে গালের মধ্যে। স্প্রে বা লাগানো। হ্যাঁ, স্প্রে অথবা কোনো ওষুধ যদি মলম লাগাই আমরা, এটাকে বলা বাক্কাল রুট। আজকে কি রেকটাল, রেকটাল মানে মলাশয়। মলাশয়ের মধ্যে আমরা দেখি সাপোজিটরি ইউজ করি অনেক সময় জ্বর, ওটা হচ্ছে মলাশয়ের রুট, এটাকে বলা হচ্ছে রেকটাল রুট বা পায়ু পথে। এই ওরাল, সাবলিঙ্গুয়াল জিহ্বার নিচে, ওরাল মানে মুখবিবরে, বাক্কাল মানে গালের মধ্যে, রেকটাল মানে হচ্ছে পায়ু পথে বা মলাশয়ের মধ্যে। সহজ, বুঝছেন? ঠিক আছে। 2 নাম্বার পার এন্টেরাল। দেখেন এখানে ছিল এন্টেরাল মানে আমাদের খাদ্যনালীর পথ, পার এন্টেরাল মানে হচ্ছে শিরাপথ। খাদ্যনালীর পথ না? পার এন্টেরাল মানে আমি সহজভাবে বলি যে সরাসরি রক্তে পৌঁছবে, রক্ত নালীর পথ। শিরার মধ্যে একটা, রক্তনালীর মধ্যে একটা আছে শিরা, সরাসরি রক্তে পৌঁছাবো। খাদ্যের মধ্যে কি হয়, খাইলাম, পেটে গেল, অ্যাবজর্ব হয়ে এরপর রক্তে যাবে। এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট প্রসেস। খাওয়ার পরে সরাসরি রক্তে যায় যায় না, খাওয়ার পরে খাদ্য অবশ্যই পরিপাক হইতে হবে, হয়ে পেটে হজম হয়ে এরপর রক্তে যেতে হবে। কি বলেন? এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট পথ, সরাসরি রক্তে যাচ্ছে না, সে পরিপাক হইতে হবে। যে পথের মাধ্যমে সরাসরি রক্তে পৌঁছাবো ঔষধ, ওইটাকে বলা হয়ে থাকে পার এন্টেরাল। রক্তে পৌঁছানোর সরাসরি পথকে বলা হয়ে থাকে পার এন্টেরাল। কি আছে, ইন্ট্রা মানে মাঝখানে, ইন্ট্রা মানে কি ভিতরে, মাসকুলার মানে কি মাসল, মাংসপেশি। মাংসপেশির ভিতরে যে ওষুধ দেওয়া হয় এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রামাসকুলার পথ। যেমন মাংসপেশি ইনজেকশন দেওয়া হয়, ব্যথা ইনজেকশন গুলো বা ভ্যাকসিন গুলো, ওটা হচ্ছে ইন্ট্রামাসকুলার পথ। ইন্ট্রা মানে ভিতরে, মাসকুলার মানে মাসেল। যদি মাংসপেশির মধ্যে কোনো ওষুধ দেওয়া হয় বা ইনজেকশন দেওয়া হয় এটাকে বলা হয়ে থাকে ইন্ট্রামাসকুলার পথ। বুঝছেন ভাই? ওয়ান হাফ বাই এটা কি সংকেত? আচ্ছা, আই এম মানে ইন্ট্রামাসকুলার, এটা এমনি লেখা থাকে। ইন্ট্রামাসকুলার লিখবে না কোথায়, ডাক্তাররা আই এম দেয়। আই অবলিক এম মানে হচ্ছে ইন্ট্রামাসকুলার, এটা শর্ট ফর্ম। হ্যাঁ, আই এম, এই তো গুড। আছে ইন্ট্রাভেনাস, ইন্ট্রা মানে ভিতরে, ভেনাস মানে ভেইন। এই যে ভেন দেখা যায় শিরা, শিরাপথে যেটা দেওয়া হয় এটাকে আইভি বলা হয় বা ইন্ট্রাভেনাস পথ বলা হয়ে থাকে, সংক্ষেপে আইভি। শিরার পথ। সাব মানে কি, এটা বলছি নিচে। কিউটেনিয়াস মানে কি, ত্বক। এই তো ত্বকের নিচে যেটা দেওয়া হয় এটাকে সাবকিউটেনিয়াস বলা হয়। কই দেই, এই যে ইনসুলিন, ইনসুলিনের এটা অনেক ছোট থাকে না, জাস্ট এই আমরা নিচে পুশ করে দেয়, দিলে চামড়া নিচ পর্যন্ত যাবে, মাংসপেশি যাবে না। এটাকে সাব মানে নিচে, কিউটেনিয়াস মানে ত্বক, ত্বকের নিচে দিলে এটা সাবকিউটেনিয়াস এবং পরবর্তী সে রক্তে প্রবেশ করবে। ভেনে দিলে সরাসরি রক্তে ঢুকে গেল, মাংসপেশি দিলে সেখান থেকে রক্তে চলে যাবে সরাসরি। আর যে ট্রান্স ডার্মাল, ট্রান্স মানে হচ্ছে মধ্য দিয়ে প্রবেশ করা, ট্রান্স মানে হচ্ছে মধ্য দিয়ে প্রবেশ করা, ডার্মাল মানে হচ্ছে ত্বক। কিউটেনিয়াস যেমন, ডার্মিস এমন কথা। এই এক একটা মানে দুইটা নাম আর কি, একজনের দুইটা নাম, একজন দুইটা নাম থাকে না, একটা আমরা ডাকি একটা এলাকা ডাকে। ডার্মাল মানে হচ্ছে কিউটেনিয়াস, ট্রান্সকিউটেনিয়াস বলা যায় কিন্তু এটা নাই টার্ম, এই জন্য লিখি না। ট্রান্স মানে মধ্য দিয়ে, ডার্মাল মানে ত্বক। তো ত্বকের মাঝখানে যদি কোনো ওষুধ দিই আমরা, ত্বকে বসে আছে, এটাকে বলা হয় ট্রান্সডার্মাল। এক ধরনের প্যাচ আছে, এগুলো ইউজ করে না, জাস্ট একটু মোচড়ে স্কিনে লাগাই রাখে, ওইখান থেকে রক্তে প্রবেশ করেছে, বেশি ইউজ হয় না, এগুলো কম কাজ করে আর কি। জাস্ট জেনে রাখলে হলো যে ট্রান্সডার্মাল মানে হচ্ছে ত্বকের মাঝখানে। অবশ্যই ভ্যাকসিন ট্যাকসিন এই ট্রান্সডার্মালে দেওয়া হয়ে থাকে, মেইনলি বিসিজি ভ্যাকসিন। বিসিজি ভ্যাকসিন বাচ্চাদের দেওয়া হয় এই প্রথম একেবারে 6 সপ্তাহের মধ্যেই, 6 সপ্তাহের মধ্যেই বিসিজি ভ্যাকসিন দেয়। ওই ভ্যাকসিনটা দেয়া হচ্ছে, দেখুন অনেক হাতের মধ্যে দাগ আছে, ওইটা এই ট্রান্সডার্মালের পথের কারণে দিলে একেবারে ফোড়া হয়ে একবার বিশাল দাগ থাকে, ওইটা হচ্ছে ট্রান্সডার্মাল। তার কারণ অনেক, ভ্যাকসিন দিছে, রিঅ্যাকশন করছে, রিঅ্যাকশন হয় এটা আর কি, জন্য বড় করে। জি ভাই, হ্যাঁ সবার এখন, আগে হইতো, আগে যে সিরিঞ্জ ইউজ করতে ওগুলো মোটা ছিল, এখন কেমন বেশি হয়, অল্প হয়। এই যে ওনাদের দেখেন, আমাদের নাই, এটা অনেক বেশি কষ্ট। জি ভাই, অ্যান্টেরিক আর অ্যান্টেরাল কাছাকাছি। অ্যান্টেরাল মানে হচ্ছে আমাদের খাদ্যনালীর পথ, অ্যান্টেরিক খাদ্যনালীর পথ। কনফিউশন লাগতেছে, একই কথা। অ্যান্টেরিক মানে অ্যান্টেরিক ফিভার আছে একটা আমাদের, বলবো না, মেডিসিনের কাছে বলবো ইনশাআল্লাহ, বললে ক্লাসে দিব না, ওটা পড়াবো আপনাদের যত ইয়ে আছে, ওই মেডিসিন যখন পড়বো তখন অ্যান্টেরিক ফিভার আছে, হ্যাঁ পড়াবো ইনশাআল্লাহ। পড়ালে কেউ অনেকে বুঝবে না, অনেক ইন্টারেস্ট। তাহলে শেষ হলো, হ্যাঁ তারপর রুটস শেষ। এই রুটস এর মাধ্যমে আমরা ওষুধ দিতে পারি, সব রুটস বলে দিচ্ছি, আর কোনো ওষুধ রুটস বাকি নেই। ওরাল প্রেসক্রিপশন আছে, শেষ হলে তো ভালোই ছিল।
আবার এগুলোর আছে অনেকগুলো প্রয়োগ পথের সুবিধা অসুবিধা। কারো কাছে কি সিলেবাস আছে? আচ্ছা সিলেবাসটা করে দেন কষ্ট করে, তা মনে করে নিয়ে যাবেন এখান থেকে। তাহলে নিবে না কেউ, থাকবে কিন্তু পরে থাকবে, দেখার সুযোগ কই। দেখেন সুবিধা অসুবিধা লাগবে কিছু, মানে মাংসপেশিতে দেওয়ার লিখছে যে মাংসপেশি দেওয়ার সুবিধা, শিরাপথে দেওয়ার সুবিধা, জিহ্বার নিচে দেওয়ার সুবিধা, এগুলো লিখছে এখানে। সুবিধা অসুবিধা কি কি, কোনটা কখন ইউজ করবো বা কোনটা বেশি সুবিধার। আমরা এখন লিখবো যে মাংসপেশিতে সুবিধা অসুবিধা। সুবিধাকে ইংলিশে বলা হয় অ্যাডভান্টেজ, আর অসুবিধাকে ডিসঅ্যাডভান্টেজ বলা হয়। তাহলে আমরা আইএম লিখি, আমরা বুঝবেন তো না আইএম মানে কি? ইন্ট্রা মাসকুলার, মাংসপেশিতে প্রয়োগের পথের সুবিধা অসুবিধা। ওই রাখলাম, ভুলে গেল না। অ্যাডভান্টেজ আমরা একটু ভাগ করে লিখবো এখানে, ধরেন এরকম অ্যাডভান্টেজ, আইএমএফ না, জি একটা দুটা করে দিব যাতে আমাদের মনে থাকে, বেশি দিয়ে অনেকগুলো আছে। ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস। এক নাম্বার হচ্ছে র্যাপিড onset of action, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, আমরা এগুলো বলবো ভেঙে ভেঙে, আপনি লিখে ফেলেন আগে। prolonged duration of action, rapid onset of action, prolonged duration of action. লিখছেন এটা, দুটো লিখলে হবে। আমি আচ্ছা লিখতে থাকেন। ডিউরেশন মানে পেইনফুল। দুই নাম্বার হচ্ছে লোকাল ইনজুরি, শেষ আর দিব না। শিরা হাইওয়ে, এটা হচ্ছে আইএম গেল না, পরে যেটা আইএম, হ্যাঁ এ বক্স, আইএম এর বক্স, ঠিক আছে। এরপরে আইভি দিব আমরা, আইভি ইন্ট্রাভেনাস। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি আছে দেখি তো। এক নম্বরে লেখা হলে বলবেন। নন কনভেনিয়েন্ট লেখা শেষ হয় আমি বলবো কি কোনটা কি। 100% বায়ো অ্যাভেইলেবিলিটি,
লেখা শেষ? কি বায়ন নাকি লেখা? বায়ো অ্যাভেইলেবিলিটি, ভি না? AVAILABILITY। লিখতে থাকেন আপনারা মনোযোগ দিয়ে। Convenient, জি বাম দিকের ডান দিকের? নন কনভেনিয়েন্ট, CONVENIENT। জি অ্যাডভান্টেজ মানে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা। শেষ কিনা একটু বলতে হবে তো, নাইলে তো বুঝবেন না। এটা হচ্ছে ইন্ট্রামাসকুলার বা মাংসপেশী পথে যে সকল ওষুধ দেই, ওই সকল ওষুধ দেওয়ার সুবিধা কি অসুবিধা কি? সুবিধা কি? র্যাপিড মানে অতি তাড়াতাড়ি, অনসেট মানে শুরু হয়, অফ অ্যাকশন, ওষুধের অ্যাকশনটা অতি তাড়াতাড়ি শুরু হয়। মাংসপেশী দিলে ব্যথা কম, আমরা দেখছি যে খুব ব্যথা, মুখে খাওয়াইছি ব্যথা কমে না, মাংসপেশী ইনজেকশন দিয়েছি ব্যথা কমে গেছে। কারণ কি? মাংসপেশী দিলে সে সরাসরি রক্তে প্রবেশ করে কাজ করে ফেলে। এই জন্য বলছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, অতি তাৎক্ষণিক সে কাজ করতে পারে, এটা বলে র্যাপিড অনসেট। দুই নম্বর হচ্ছে প্রলংড মানে লম্বা, ডিউরেশন সময়, লম্বা সময়, অফ অ্যাকশন অতি তাড়াতাড়ি কাজ করে এবং লম্বা সময় নিয়ে কাজ করে, যাতে লম্বা সময় পর্যন্ত সে ব্যথা মুক্ত থাকতে পারে। হ্যাঁ লম্বা সময় থাকে, বুঝছেন? ডিসঅ্যাডভান্টেজ কি? কি হয়? ইনজেকশন দিব ব্যথা হবে না, পেইনফুল। যারা একটু নার্ভাস তারা তো ভয়ে দৌড় দেয়, পেইনফুল। দুই নম্বর হচ্ছে লোকাল ইনজুরি, যে জায়গার মধ্যে ইনজেকশন দিব ওই জায়গার মধ্যে ইনজুরি, ওই জায়গার মধ্যে নার্ভে, ওই জায়গার মধ্যে ভেসেল যেগুলো মানে শিরা ধমনীতে আঘাত খেতে পারে। মাংসপেশিতে অ্যাবনরমাল যদি আমি করি দেই, তাহলে দেখা যায় মাংসপেশিতেও একটা ধরনের এক বড় একটা দলা হয়ে যেতে পারে, এটাকে বলা হয় লোকাল ইনজুরি হতে পারে। তো অধিকাংশ ক্ষেত্রে এগুলো হয়, বুঝছেন? আইভি মানে জি লোকাল ইঞ্জিনিয়ার আছে, যখন ইনজেকশন পুশ করা হয় তখন এটা অনেক শক্ত হয়ে যায়, তাড়াতাড়ি কাজ করে। জি এটা একটা লোকাল ইনজুরি। এবং অনেক সময় ইনজেকশন দেওয়ার পরে নার্ভে যে আঘাত খেয়েছে, তো প্রচুর ব্যথা হয় এই জায়গাতে, যদি ভালোভাবে না দিতে পারে উল্টা পাল্টাতে, এর জন্য দেওয়ার সময় খুব কড়া শাস্তি দিতে হয়। আইভি মানে কি? ইন্ট্রাভেনাস। এই পথে অ্যাডভান্টেজ কি? শিরাপথে প্রদত্ত ওষুধের অ্যাডভান্টেজ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, আগের মতোই ওই তাড়াতাড়ি কাজ, কারণ রক্তে সে প্রবেশ করছে সরাসরি। 100% বায়ো অ্যাভেইলেবিলিটি। 100% বায়ো অ্যাভেইলেবিলিটি মানে কি? মানে কোন একটা ওষুধ খাওয়ার পরে কতটুকু রক্তে আসলো বা কতটুকু অ্যাকশনে আসলো, এটাকে বলা থাকে বায়ো অ্যাভেইলেবল, মানে সে কতটুকু অ্যাভেইলেবল। বললাম না সে এখন অ্যাভেইলেবল আছে, এখন আনঅ্যাভেইলেবল, মানে তাকে আমরা পাইতেছি অথবা না পাইতেছি এর উপর ভিত্তি করে ওষুধ দিছি, ওষুধের কত পার্সেন্ট রক্তে আসছে এটাকে বলা থাকে বায়ো অ্যাভেইলেবিলিটি। পার্সেন্টেজ দিলাম 80% আসলো, 20% কোনো চলে গেল, দিলাম 70% আসলো। এই পথে যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধে কোথাও কোনো হ্রাস নাই, 100% সে থাকবে, কাজ করবে। শিরা পথে যে ওষুধ দেই বা অ্যান্টিবায়োটিক দেই অথবা কোনো ওষুধ আছে ফ্রাক্সন দেই অথবা কোনো আমরা স্যালাইন টাইপের যেগুলো দেই, সবগুলো রক্তে পুরোপুরি প্রবেশ করে, পুরোপুরি কাজ করে, মাঝখানে কোনো তার অপচয় নাই। এটা বলা 100% বায়ো অ্যাভেইলেবিলিটি। ডিসঅ্যাডভান্টেজ কি? সেলফ মেডিকেশন মানে নিজে নিজে ওষুধ নেওয়া,
সম্ভব না। নট পসিবল। পারবেন নাকি নিজে নিজে এটা ক্যামেরা ঢুকাইয়া? পারবে, জিভে খুব সহজ। হ্যাঁ, ডায়াবেটিস পারে, এটা তো ইয়া না, এটা তো আইভি না, ওইটা সাবকিউটেনিয়াস আমরা পড়ছিলাম, ওইটা পারবে। কিন্তু এই শিরা পথে ক্যামেরা ঢুকাইতে বহুত কষ্ট, না নার্সরা দিতে গেলে তারা না পারে হিমশিম হয়ে যায়। তো এটা তো নিজে নিজে করা সম্ভব? তাহলে এই জন্য বলছি যে সেলফ মেডিকেশন, নিজে নিজে নেওয়া নট পসিবল, সম্ভব। আর হচ্ছে নন কনভেনিয়েন্ট, মানে কারোরই এটা নিতে ভালো লাগে না। কনভেনিয়েন্ট মানে হচ্ছে সে একটু আরাম ফিল করে, নন কনভেনিয়েন্ট সে আরাম ফিল করে না। তার হাতে কেন আসে কি বুঝবে, আমার খুব ভালো লাগতেছে, বলবে না সবসময়, কোন সময় খুলে ফালাবো, কোন সময় খুলে ফালাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তার মানে একটা অস্বস্তিকর অবস্থাকে বলা হয় নন কনভেনিয়েন্ট অবস্থা, অস্বস্তিকর অবস্থা, সে স্বাভাবিক নাই, এটাকে বলা হয় নন কনভেনিয়েন্ট অবস্থা। এটা একটা খারাপ দিকটা, কারণ সে চাইলে মানে কেউ পারতে নেয় না, কিন্তু এটা এই পথে কেউ চায় না যে আমি একটু বড়টা ইয়া খাই, আঘাত খাই, এরপরে আমি ওষুধ নেই, এরকম হয় না। মুছে দিলাম। এরপরে আছে কি কি বললো এখানে দেখি, শিরা জিহ্বার নিচে এবং পায়ু পথে। লিখেন আগের মতোই অ্যাডভান্টেজ, আমি এডিসি লিখছি, হ্যাঁ আপনি নিজে বুঝে নিন। ডিসঅ্যাডভান্টেজ আসতেছি, লিখতেছি কোনটা। সাবলিঙ্গুয়াল এই পথে, মানে জিহ্বার নিচের পথে, সাব মানে কি নিচে, সাবলিঙ্গুয়াল পথে প্রতিদিন এই ঝামেলাটা পড়ি। জি, এক নাম্বার হচ্ছে লিখেন সবগুলোর এক একই, খালি তো নাই। র্যাপিড অনসেট অফ অ্যাকশন, আগেরটার মতোই। জি সাবলিঙ্গুয়াল, জি অনসেট একটা দিলে হবে, আর ওগুলো কঠিন, এগুলো দিব না। ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিভ, এটা সাবলিঙ্গুয়াল এর আছে। রেক্টাল, এটা ইরিটেশন না? জি ইরিটেটিভ, জি ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিভ। জি রেক্টাল বা পার রেক্টাল বলতে পারেন, দুটাই বলতে পারেন, রেক্টাল বা পার রেক্টাল, পায়ু পথে।
আজকে আপনাদের ইয়া কই মনিটর কোথায় ক্যাপ্টেন শেষ আপনারা লিখে বলেন জি suitable for না না দুই নাম্বার দিলে অনেক কঠিন হয়ে যায় আনকনশাস অল্প CA 13% সেদিন তো বন্ধ হয়ে গেছে মাঝখানে জি given in diarrhea ডাইরেক্ট সময় দেওয়া যায় না দিলে তো লাভ নাই কোনো ওই জন্যই থাকবে না তাহলে শেষ লেখা শেষ cannot পড়াবো এক নাম্বার হচ্ছে সাবলিঙ্গুয়াল মানে জিহ্বার নিচে প্রয়োগকৃত যে মানে ঔষধগুলোর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ র্যাপিড অনসেট অফ অ্যাকশন মেইনলি জিহ্বার নিচে আমরা যে সকল ওষুধ প্রয়োগ করি এর মধ্যে মেইনলি হচ্ছে আমাদের বুকের ব্যথার ওষুধ বুকের ব্যথার ওষুধগুলো আমরা জিহ্বার নিচে দেই এরকম নাইট্রোগ্লিসারিন স্প্রে আছে বা জিটিএন স্প্রে আছে এক ধরনের এগুলো আমি পরে পড়াবো যখন আমরা ফার্মাসিতে আরো ভিতরে ঢুকবো তখন পড়াবো কোথায় কোথায় কি দেই এক ধরনের স্প্রে আছে নিডুকার্ড স্প্রে আছে একটা জিহ্বার নিচে দিলেই ব্যথা বুক ব্যথা কমে যায় এটা হার্টের সমস্যা আর এটা রাখে সব সময় অথবা জিহ্বার নিচে একটা ওষুধ আছে রেখে দিলে ব্যথা কমে যায় সরাসরি এটা হার্টে চলে যায় তাহলে হ্যাঁ র্যাপিড অনসেট অফ অ্যাকশন অতি তাড়াতাড়ি অ্যাকশনটা শুরু হয় কারণ খেলে সে প্যাড দিয়ে রক্ত যাবে যাই আবার হার্টে আসতে অনেক সময় এর মধ্যে রোগী শেষ জিহ্বার নিচে দিবেন তো সরাসরি হার্টে চলে যায় বলেন হ্যাঁ হ্যাঁ হার্টের রোগীর জন্য ট্যাবলেট আছে স্প্রেও আছে দুইটাই আছে নিউগার্ড স্প্রে আছে নাইট্রোগ্লিসারিন আছে নাইট্রোগ্লিসারিন গ্রুপের আর এক নাম্বার হচ্ছে কি যে স্প্রেটা ওষুধটা দেই এটা যদি কোনো রকম ওষুধগুলো তো স্মেল ভালো না এজন্য ফাউল স্মেলিং এন্ড ইরিটেটিভ হয় স্মেল ভালো থাকে না তার সে নিতে অস্বস্তি ফিল করে কি করে ব্যথা নিতে হয় কিন্তু এটা একটা খারাপ গন্ধ আছে স্প্রে ফাউল স্মেলিং এবং ইরিটেটিভ এবং তাকে ইরিটেশন দেয় জ্বালায় ভালো লাগতেছে না এই তো ব্যক্তিগত আচ্ছা রেকটাল বুঝছেন তো না রেকটাল মানে পাইপথে দিব কখন সুইটেবল ফর আনকনশাস পেশেন্ট অজ্ঞান রোগীদের জন্য মুখে খাওয়াতে পারবো না আমরা তার প্রচুর ব্যথা ওটি থেকে বের করছি সে অজ্ঞান হয়ে আছে প্রচুর ব্যথা তখন আমরা যদি পাররেক্টালি বা পাইপথে সাপোজিটরি দিয়ে দেই তার জ্বর কমে যায় ব্যথাও কমে যায় যখন পেশেন্ট কখন পাইপথে দেয় যখন সে একেবারে নিরুপায় হয় মুখে খেয়ে পারে না তখন পাইপথে দেয় এটা কার জন্য সুইটেবল উপযোগী যারা আনকনশাস পেশেন্ট কনশাস পেশেন্ট কি হবে যে আনকনশাস মানে কি যাদের জ্ঞান নাই জ্ঞান চলে গেছে সংজ্ঞা হারিয়ে ফেলেছে অজ্ঞান হয়ে গেছে যারা জ্ঞান আছে তারা তো মুখেই খাবে যাদের জ্ঞান নেই তারা পাইপথে দিবে সেটা খাইতে পারবে না এটা হচ্ছে এটার উপকারিতা একটি এম্বারেসিং প্রসেস মানে অস্বস্তিকর একটা প্রসেস তো দিতে চায় না সহজে ঠিক আছে তো বুঝেই না জ্ঞানই নাই তার জন্য ঠিক আছে দিছে কিন্তু তাও তার কারোর ভালো লাগে না মানুষ তো এই জন্য ভালো লাগে না দুই নম্বর হচ্ছে ক্যানট বি গিভেন ইন ডায়রিয়া ডায়রিয়া হলে দিয়ে লাভ নাই ডায়রিয়ার সাথে বের হয়ে যাবে এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ ওষুধের তাহলে মোটামুটি আমাদের রুটস সব শেষ পরীক্ষায় কি আসবে পরীক্ষায় আসবে যে সাবলিঙ্গুয়াল রুটের মানে কিভাবে আসতে পারে চারটা রুট দিলাম না যে কোনো রুট ধরে বলবে যে এই রুটের উপকারিতা অপকারিতা বলেন একটা বা দুটা করলে শেষ হয়ে যাবে রুটস কাকে বলে আমরা লিখে নেই না না রুটস কাকে বলে এটা আজও পরীক্ষা এটা পরীক্ষা আইসা হ্যাঁ আসতে পারে আমি লিখে দিই তাহলে আমরা মুছে দিই এটা অস্বস্তিকর একটা প্রসেস
মানে আরামদায়ক না আর কি, এই ধরনের প্রসেসকে এম্বারেসিং প্রসেস বলা হয়ে থাকে। মুছে দিলাম। যেগুলো কঠিন লাগে এগুলো আপনারা সবাই তো অ্যান্ড্রয়েড চালান ঠিক না, বাংলা ইংরেজি একটা ডিকশনারি নামায় নেবেন প্লে স্টোর থেকে, ওইখানে প্রেস করলেই সহজে চলে আসবে। হ্যাঁ সহজ, আগে তো ডিকশনারি ঘাটতে হতো। কে বলছো নাই? না না ঠিক আছে, অনেকগুলো পাওয়া যায়। মেডিকেল টার্ম আসবে, এটা মেডিকেল টার্ম না, এমব্রেসিং এটা নরমাল টার্ম। নভেলটা রুটস হচ্ছে দা পাথওয়েজ, তা আমার ভাষায় আমি লিখে দিই, through which drugs are introduced in the body is called routes of drug administration. The pathways through which drugs are introduced in the body is called routes of drug administration. লেখা শেষ? একটু বাকি আছে। লেখা শেষ হলে বলবেন। The pathways, pathways মানে পথ, অনেকগুলো পথ একসাথে থাকলে পাথওয়ে, যে পথে মানুষ হাঁটতে পারে বা যে পথে আমরা যে পথ খুঁজি আর কি, অনেকগুলো পথ থাকলে ওগুলো বলে পাথওয়েজ। থ্রো হুইচ যার মাধ্যমে, থ্রো হুইচ মানে যার মাধ্যমে, ড্রাগস মানে ঔষধ, আর ইন্ট্রোডিউসড বডিতে প্রবেশ করানো হয়। ইন্ট্রোডিউস মানে প্রবেশ করা, ইন্ট্রোডাকশন মানে পরিচিত হওয়া, একই কথা। এখানে ইন্ট্রোডিউস মানে প্রবেশ করানো। ইন দা বডি, বডির মধ্যে, ইজ কল্ড রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সহজ কথা মানে যে সকল পথের মাধ্যমে বডিতে ড্রাগ প্রবেশ করানো হয় এই সবগুলোকে বলা হয় থাকে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সহজ, কঠিন হলো নাকি? না না একদম সহজ, ইজি। বাংলা লেখা হলো যে সকল পথের মাধ্যমে আমাদের শরীরে ওষুধ প্রবেশ করানো হয় তাকে বলা হয় থাকে রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা মনে আছে আপনাদের লেখা, দেখে বললে হবে। আমি একটু হ্যাঁ আচ্ছা, বই দেখে বলে হলো হইলো, বাংলা বই। তেইশ যেসব তথ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করা মুছে দিলাম। এরপর আমরা পরে প্রেসক্রিপশন কাকে বলে? অল্প পড়া, 10 মিনিট লাগবে। প্রেসক্রিপশন মানে কি? ব্যবস্থাপনা পত্র, ঠিক না?
A prescription is a written order. A prescription is a written order by a registered doctor or dentist to a pharmacist containing name of some drugs with their amount, dose, That's it. একটু পর্যন্ত লিখবেন, লিখে পরে লিখবেন যে স্কল অ্যামাউন্ট ডোজেস। হ্যাঁ হ্যাঁ আমার মনে থাকে না। অ্যামাউন্ট ডোজেস আর লাগবে না। তাহলে লেখা শেষ মনে হয়। এ প্রেসক্রিপশন, জি শেষ। এ প্রেসক্রিপশন ইজ এ রিটেন অর্ডার, একটা ব্যবস্থাপনা পত্র হচ্ছে একটা লিখিত অর্ডার, লিখিত লিখিত একটা পেপার বাই এ, কার মাধ্যমে? রেজিস্টার্ড ডক্টর। রেজিস্টার্ড ডক্টর মানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল মানে বিএমডিসি, যাদেরকে ডাক্তারি করার রেজিস্ট্রেশন দিয়েছে ওই সকল ডাক্তারদের অথবা ডেন্টিস্টদের, যারা দাঁতের চিকিৎসক, তাদের কাছ থেকে টু এ ফার্মাসিস্ট, যারা ফার্মাসির মধ্যে আছেন তাদের কাছে পাঠানো হয়েছে কি একটা ব্যবস্থাপনা পত্র কন্টেনিং, ওটাতে কি আছে? নেম অফ সাম ড্রাগস, কিছু ওষুধের নাম, উইথ দেয়ার অ্যামাউন্ট, কতটুকু দিবে এবং কিভাবে খাবে, ডোজ। তাহলে আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা পত্র হচ্ছে একটা রেজিস্টার্ড ডক্টর বা ডেন্টিস্ট দ্বারা প্রেরণকৃত, কার কাছে? একজন ফার্মাসিস্টের কাছে। এটা কি বহন করবে? কিছু ওষুধের নাম, তার অ্যামাউন্ট, ডোজ। সহজ কথা, একটু দুই তিনবার পড়লে বাংলা, সরাসরি বাংলা সহজ আর কি। প্রেসক্রিপশন হচ্ছে ইজ এ রিটেন অর্ডার, লিখিত একটা অর্ডার বাই এ রেজিস্টার্ড ডক্টর অথবা ডেন্টিস্ট, রেজিস্ট্রেশন কৃত একজন ডাক্তার বা ডেন্টিস্টের কাছ থেকে একজন ফার্মাসির মানুষের কাছে, কন্টেনিং নেম অফ সাম ড্রাগস, ওটাতে কি থাকে? ড্রাগের নাম, তার অ্যামাউন্ট, তার ডোজ। শেষ। লিখে বলছেন? মুছে দিব আমি। ওগুলো লিখে বলছি, বাংলাটা লিখতে। বাংলা লিখেন, ঠিক আছে। পার্টস, এখানে শুধু বলছে কি, এখানে বলছে শুধু পার্টস গুলো লেখার জন্য, অংশসমূহ লিখেন। পার্টস, প্রেসক্রিপশনের পার্ট এক নাম্বার হচ্ছে সুপারস্ক্রিপশন,
সুপারস্ক্রিপশন। দুই নাম্বার হচ্ছে ইনস্ক্রিপশন। তিন নাম্বার হচ্ছে ট্রান্সক্রিপশন। তিন নাম্বার সাবস্ক্রিপশন লেখেন, সাবস্ক্রিপশন। ট্রান্সক্রিপশন সিগনেচার। এগুলোর নাম, এটা বাংলা নাই কোনো, এগুলো বাংলা যে বলবো বাংলা নাই নাম এগুলো এরকম। সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, সাবস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন, সিগনেচার। তাহলে সুপারস্ক্রিপশনে কি কি আছে, এটা আমাদের ইয়েতে পয়েন্টে নাই, এগুলো আসবে না পরীক্ষায়, আপনি বুঝার জন্য, নাহলে তো বুঝবেন না কিছু। এটা একটা প্রেসক্রিপশনের পার্ট। এই পার্টের মধ্যে আমরা যদি এগুলো এটা যদি আমি বলছিলাম যে এটা যদি টাচ স্ক্রিন হইতো তাহলে আমি এটা শর্ট করে এদিকে কাটতাম, তাহলে যাইতে হবে আমার। এটা ধরনের প্রেসক্রিপশন আর কি। যাই হোক, তো এখানে প্রথমে আসতেছে কি না, এই যে সাপোর্ট নেই, এই তো আমি এটা পড়ে গেছে পরশু দিন, মনে হয় আগের দিন যেন। এখানে আছে কি নেম অফ ডক্টরস, ডক্টর আছে, ঠিক আছে না, ডক্টর আছে, এদিকে দেয় তার রেজিস্ট্রেশন নাম্বার, এই তারপর আছে নেম অফ পেশেন্ট, রোগীর নাম, এজ, সেক্স, এরপরে হচ্ছে অ্যাড্রেস, এই সবগুলো থাকে প্রেসক্রিপশনের উপরে। এটা পার্ট চলে গেল একটা পার্ট। দুই নাম্বার পার্টের মধ্যে আসে কি ট্রিটমেন্ট শুরু করে লিখে, ট্রিটমেন্ট ধরেন একটা নাপা দিবে, কি দিবে, নাপা, ধর নাপা দিলাম আমরা, হ্যাঁ নাপা ট্যাবলেট, নাপা, হ্যাঁ 500 মিলিগ্রাম, কেবে খাবে, একটা সকালে, একটা দুপুরে, একটা রাতে, শেষ। তাহলে কয়দিন খাবে, 10 দিন ধরেন, তা 10 দিনে কয়টা হয়, মোট 30টা। 30টা ধরুন, আরেকটা ওষুধ এমনি লিখে দিলাম, এরপর ওষুধ এমনি লিখে দিলাম। এখানে এ কোনায় অ্যাডভাইস থাকে, অ্যাডভাইস বা নিচে যে কি করবেন সারাদিন, এই ওষুধ এটা খাবেন না, এই খাবার খাবেন না, তাহলে ঘুমাবেন, তারপরে মিষ্টি জিনিস কম খাবেন, অনেক কিছু ঝাঁঝালো জিনিস কম খাবেন, যেটা যেটা লাগবে এটা লিখে দেয়। এরপরে দিচ্ছি আমি, এটা হচ্ছে অ্যাডভাইস নিচে। একটু উপরে দেয় কি টেস্ট, ইনভেস্টিগেশন, কি কি টেস্ট করবেন, ব্লাড গ্রুপিং করবেন কিনা, ইউরিন টেস্ট করবেন কিনা, এরপরে নিচে দেয় সিগনেচার, ঠিক আছে না, এটা হচ্ছে মেড প্রেসক্রিপশনের একটা অংশ। হ্যাঁ, এখানে টেস্ট, এখানে তার জন্য অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে তার জন্য উপদেশ, উপদেশ কেমনে, হ্যাঁ কেমনে নিয়মে চলবে, কি করবে না করবে, ব্যায়াম করবে কিনা এগুলো। তাহলে সুপারস্ক্রিপশন কি, সুপারস্ক্রিপশন হচ্ছে প্রেসক্রিপশনের ওই পার্ট যে পার্টের মধ্যে ডাক্তারের এবং রোগীর বৃত্তান্ত আছে, ডাক্তারের এবং রোগীর সব আছে, ডাক্তারের পরিচিতি, রোগীর পরিচিতি একসাথে থাকলে এটাকে ওই পার্টকে বলা হয়ে থাকে। তাহলে আমরা বলবো এক, এটা ঠিক আছে না। 1 নম্বরের মধ্যে ডাক্তার এবং রোগীর পরিচিতি গুলো, এই দুইটা মিলে সুপারস্ক্রিপশন। ইনস্ক্রিপশন, ইনস্ক্রিপশনের মধ্যে আছে ঔষধ, এই জায়গাটা ইনস্ক্রিপশনের পার্ট। ওষুধের নাম, সে কি ট্যাবলেট না ক্যাপসুল, ওই ফর্মুলেশন, এই ক্যাপসুল হিসেবে বানানো হয়েছে, ট্যাবলেট হিসেবে বানানো হয়েছে, লিখতে হবে। সে কত ডোজ দিবেন আপনি, এই ডোজ, অ্যামাউন্ট অফ ডোজ। ওষুধের নাম, তার সে কি কোন ধরনের ওষুধ, ট্যাবলেট না ক্যাপসুল না পাউডার না ক্রিম, সাথে
তার স্ট্রেংথ কতটুকু, ডোজটা কতটুকু দিব আমরা, 500 দিব না, 250 দিব না, 1000 দিব, এই পার্টটাকে বলা হয়ে থাকে ইনস্ক্রিপশন। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, ঠিক আছে না? বুঝছেন তো না? এইটা এই যে 1, এটা 2, এটা গেল। সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশনের মধ্যে আসবে যে ওষুধটা দিচ্ছেন এই ঔষধের কোন কোন অ্যামাউন্টে খাবে, মানে রেগুলারি কত 12 ঘন্টা পর খাবে, না দিনে একবার খাবে, না দিনে 3 বার খাবে, ওই ওষুধ ইনটেকের অ্যামাউন্ট বা রেগুলারিটি, সাথে কয়দিন ডিউরেশন, ডিউরেশন এবং কয়টা খাবে, এটা সে কয়দিন ধরে খাবে, ওই দিনগুলোতে কিভাবে খাবে এবং মোট কয়টা খাবে, এই তিনটা জিনিস সাবস্ক্রিপশনের পার্ট। মানে এটা হচ্ছে 3 নাম্বার, এটা দিয়ে দেখলে ভালো হবে। 3 নাম্বার সহজ কিন্তু, মানে জাস্ট এই পার্টগুলো আলাদা আলাদা করে দিচ্ছে আর কি। আচ্ছা, ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশনের মধ্যে অ্যাডভাইস আছে, ইনভেস্টিগেশন আছে, এগুলো আর কিছু না। কিভাবে ওষুধগুলো খাবে, কি কি মেনটেন করবে, উপদেশ জিনিসগুলো ট্রান্সক্রিপশন আছে। আর সিগনেচার তো বসে নিচে সিগনেচার আছে, এমনি আপনারা লিখে ফেলেন, লিখে এই সরাসরি এগুলো পুশ করে দেন। কোনটা কোথায় আছে? 4 নাম্বারটা হচ্ছে এটা, অ্যাডভাইস। অ্যাডভাইস হবে কি কি নিয়ম মানবে, এগুলো লেখা 4 নাম্বারে। হ্যাঁ, ট্রান্সক্রিপশনটা হচ্ছে অ্যাডভাইস, ইনস্ট্রাকশন, রোগীকে কি কি ইনস্ট্রাকশন দিব আমি, মানে কিভাবে, মানে জীবনযাপনের ধরন কিভাবে হবে, খাওয়া দাওয়ার প্যাটার্ন কি হবে, কখন ঘুমাবেন, কখন উঠবেন, ভার বহন করবেন কিনা, মিশ্রিত খাবার খাবেন কিনা, অনেক কিছু আছে না। যতটুকু উপদেশ দেয়, ওষুধ দিল এরপর উপদেশ দিতে হবে যাতে ওষুধগুলো ভালো কাজ করে, এগুলো বলা হয়ে থাকে ট্রান্সক্রিপশন, উপদেশ অংশটা, নিয়ম কানুন। আর সিগনেচার তো নিচে সিগনেচার আছেই, সহজ না? ও জি, হ্যাঁ, একটা সবার ঘরে প্রেসক্রিপশন আছে 10 পার্টের মধ্যে, বুঝছেন তো সবাই? কোনো কোশ্চেন এখানে আর কিছু বলতে হবে এক্সট্রা? জি, মানে একটা সম্পূর্ণ প্রেসক্রিপশন, জি, করেন আদর্শ প্রেসক্রিপশন, তাহলে এগুলা যেটা থাকবে ওটাই এই সব সবগুলো আদর্শ, হ্যাঁ আদর্শ প্রেসক্রিপশন অংশ, যে কোনো একটা থাকলে প্রেসক্রিপশন বাদ, কাটা সেরা, এটা হবে না, এই প্রেসক্রিপশন গ্যারান্টেড না। অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে ডাক্তারদের। জি, না না, ডক্টরের নাম লাগবে, রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, নাহলে সে রেজিস্টার্ড ডাক্তার না, তাহলে প্রেসক্রিপশন দেওয়ার তার যোগ্যতা নেই, অধিকার নেই, তাহলে শেষ, বুঝলেই? এখানে লিখছে যে প্রেসক্রিপশন করার সময় কি কি জিনিস খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনে অ্যান্সার কোথাও নাই, আমি আমার নিজের ভাষায় লিখে দিই। কোশ্চেনটা কি হবে এটা? জি, এটা কি প্রশ্ন আসবে বলতে নাকি আমি লেখাই দিচ্ছি? অবশ্যই আসবে, এটা পরীক্ষা আছে তো, পার্ট অফ প্রেসক্রিপশন আছে এবং শিওর থাকে এটা পরীক্ষা আসবে, কোশ্চেন আউট। কোশ্চেন কি করে? ঠিক আছে। মানে উপকরণগুলো কি কি দেখতে হবে, এখানে মেনটেন করতে হবে কি কি প্রেসক্রিপশনের মধ্যে কি কি, হ্যাঁ শোল্ডার ওজনের আইটেমস, মানে উপকরণগুলো শুড বি মেনটেইনড, মানে একটা প্রেসক্রিপশনের মধ্যে কি কি জিনিস আমি লক্ষ্য রাখবো একটা প্রেসক্রিপশন করার সময়। 1 নাম্বার হচ্ছে ডেট, কবে আমি প্রেসক্রিপশন করছি এই ডেটটা লাগবে, পরে রোগী আসবে বলে আপনার দেখাইছি, কোন দিন দেখাইছি কিছু মনে থাকবে না। 2 নাম্বার হচ্ছে, হ্যাঁ আনলে মানে ওই প্রেসক্রিপশনের মধ্যে লেখা থাকতে হবে ডেট, ব্রিফ ডেসক্রিপশন, ডেসক্রিপশন হবে এটা, ডেসক্রিপশন
of patient. Exact dose and duration of drugs. BMDC registration number. जी ব্রিফ ডেসক্রিপশন অফ পেশেন্ট, পেশেন্ট ডেসক্রিপশন লাগবে, সাথে এক্সাক্ট এক্সাক্ট সুন্দর হয়, প্রপার ডোজ, ইংলিশটা সুন্দর লাগে না, প্রপার ডোজ এন্ড ডিউরেশন অফ ড্রাগস। প্রথমে লিখতে হবে ডেট, কবে দিচ্ছি। 2 নাম্বার হচ্ছে রোগীর সংক্ষিপ্ত বিবরণী লাগবে, নাহলে খুঁজে পাওয়া যাবে না। 3 নাম্বার হচ্ছে অবশ্যই যে ওষুধ দিব এই ওষুধের কতটুকু ওষুধ খাবে, কয়দিন খাবে লিখে দিতে হবে। অনেক সময় দেখা যায় যে ওষুধ লিখছে চলবে, চলছেই, এটা তো ঠিক আছে, এটা তো পেশেন্ট কারণ যাবে প্রতি মাসে, কিন্তু অনেক ওষুধ আছে লিখে দিয়ে চলবে, লেখা ঠিক না। এক সময় দেখা যাবে যে সব ওষুধ এতদিন লম্বা সময় খাওয়া যায় না, ডাক্তারদের ছাড়া, শরণাপন্ন হওয়া ছাড়া। ওষুধ লিখে দিলেন কিন্তু লিখলেন না কয়দিন খাবে, তাহলে এটা কিন্তু ক্রাইম। পেশেন্ট খাইতে থাকবে মন রোগ হয়ে যাবে তার। এবং বিএমডিসি মানে কি, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলিং এর অবশ্যই লাগবে, রেজিস্ট্রেশন লাগবে প্রেসক্রিপশনের মধ্যে। বলেন রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তখন না থাকলে প্রেসক্রিপশন লিখতে পারবে না। অনেক জায়গায় আর্মি অফিসারগুলিতে একটা নাম্বার লাগে ভুল করছে, কারণ সার্চ করে এসে যে অন্যরা, তাহলে রেজিস্ট্রেশন নাম্বার না থাকলে ওটা ধরবে আবার। আর্মিদের তো আমি এটা গুলো জানি ওখানে জানি ওই যে প্রাইভেটের নাম্বার দেন আবার এটা বুঝছেন তো না, রেজিস্ট্রেশন নাম্বার না দিলে এটা আপনি যে ডাক্তার, এটা তো কোনো নাই, অথেন্টিক সোর্স নাই। বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল এখান থেকে আমাদেরকে তারা রেজিস্ট্রেশন নাম্বার দেয় এমবিবিএস পাস করার পর। তাহলে আমাদের ক্লাস এখানে সব শেষ পড়াশোনা আজকে, আবার দেখা হবে আশা করি কোনো এক সময় ইনশাআল্লাহ। কোন এক সময়, হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ এটা সহজ ছিল, আমাদের সহজ করে পড়লাম। এটা